উপত্যকার সেই অন্ধকার রাতটি ছিল এক দীর্ঘ প্রতীক্ষার মতো। আগুনের কুণ্ডলী ছাড়াই তারা অন্ধকারে বসেছিল, কারণ আলোর সামান্যতম আভাসও একাডেমির স্কাউটদের নজর কেড়ে নিতে পারে। আরিয়ানের 1.0 লেভেলের হাড় এখন অতটাই সংবেদনশীল যে সে কয়েক মাইল দূরের পাহাড়ের পাথরের ওপর জাদুকরী জুতার খটখট শব্দ অনুভব করতে পারছিল। ভোরের দিকে কুয়াশা যখন আরও ঘন হল, এল্ডার কোরি আরিয়ানের পাশে এসে বসলেন। তার হাতে সেই নীল আলো ছড়ানো লাঠিটি নেই। তিনি এখন একদম সাধারণ একজন বৃদ্ধের মতো দেখাচ্ছেন। আরিয়ান, কোরি ফিসফিস করে বললেন, ওরা তোমাকে আক্রমণ করছে না, কারণ ওরা নিশ্চিত হতে পারছে না যে তুমি এখানে আছো কিনা। কিন্তু ওরা পাহাড়ের চারপাশের এনার্জি ভেইনস বা শক্তির শিরাগুলো কেটে দিচ্ছে। এর মানে হল কয়েকদিনের মধ্যে এই উপত্যকার প্রাকৃতিক শক্তি ফুরিয়ে যাবে। ইগনিস, মায়া আর ট্যাঙ্ক তখন দুর্বল হয়ে পড়বে। মীরা তার ল্যাপটপ সদৃশ প্রাচীন স্ক্রিনে কিছু ডেটা বিশ্লেষণ করছিল। ও ঠিকই বলেছে আরিয়ান, উপত্যকার বায়ুমণ্ডলে থাকা ম্যাজিক এনার্জি লেভেল 0.5% হারে কমছে। আমাদের হাতে বড়জোর 7 দিন সময় আছে। কায়েন তার সঙ্গী ট্যাঙ্কের পিঠের ধাতব প্লেটগুলো পালিশ করতে করতে বলল, আমরা কি তবে পালিয়ে যাব? কিন্তু পাহাড়ের চারপাশ তো ওরা ঘিরে রেখেছে। আরিয়ান তার কালচে তলোয়ারটি খাপ থেকে বের করল। সাউন্ড অ্যাবজর্বিং স্টিলের খাপ হওয়ার কারণে তলোয়ারটি বের করার সময় কোনো শব্দ হল না। সে তলোয়ারের ধারালো অংশে নিজের প্রতিচ্ছবি দেখল। 54টি রক্তিম চাঁদ অতিবাহিত হয়েছে। তার চেহারা এখন অনেক বেশি শান্ত ও সংকল্পবদ্ধ। আমরা পালাবো না, আরিয়ান ধীরস্থিরভাবে বলল। পালালে ওরা আমাদের তাড়া করবে। আমাদের এমন কিছু করতে হবে যাতে ওরা মনে করে এই উপত্যকায় কোনো মানুষ নেই, বরং কোনো প্রাচীন অভিশপ্ত আত্মা জেগে উঠেছে। আমরা ওদের মনের ভেতর ভয় ঢুকিয়ে দেব। আরিয়ান তার নতুন শেখা রেজোনেন্স প্রো টেকনিকটি ব্যবহার করার সিদ্ধান্ত নিল। সে ইগনিসকে ইশারা করল। 18 ইঞ্চির ইগনিস বুঝতে পারল তার মাস্টারের পরিকল্পনাটি ছিল অদ্ভুত। মীরা আর মায়া, তারা উপত্যকার চারদিকে এমন এক বিভ্রান্তিকর কুয়াশা তৈরি করবে যা শব্দকে শোষণ করে নেবে। কায়েন আর ট্যাঙ্ক, তারা মাটির নিচে এমনভাবে কম্পন তৈরি করবে যেন মনে হয় কোনো বিশালকার দানব মাটির নিচ দিয়ে চলাফেরা করছে। 3 আরিয়ান আর ইগনিস, তারা পাহাড়ের ওপর থাকা স্কাউটদের একে একে নিঃশব্দে সরিয়ে দেবে, কিন্তু তাদের মারবে না, কেবল তাদের জাদুকরী অস্ত্রগুলো জমিয়ে অকেজো করে দেবে। সেই রাতে প্রথম অপারেশন শুরু হল। আরিয়ান কোনো এক্সোস্যুট পরল না। সে কেবল তার 1.0 লেভেলের হাড়ের ওপর ভরসা করে পাহাড়ের খাড়া ঢাল বেয়ে উঠতে শুরু করল। ইগনিস তার পিঠে বসে ছোট ছোট গ্র্যাভিটি লেন্স তৈরি করে আরিয়ানের হাতের ছাপগুলোকে ঢেকে দিচ্ছিল, যাতে কেউ চিহ্ন না পায়। পাহাড়ের চূড়ায় পৌঁছাতে পৌঁছাতে আরিয়ান দেখল 2 জন স্কাউট ক্যাম্প করে বসে আছে। তারা লেভেল 80-র সাধারণ মানুষ, অর্থাৎ আরিয়ানের চেয়ে অনেক উচ্চ স্তরের। কিন্তু আরিয়ানের কাছে আছে রেজোন্যান্স। সে বিড়ালের মতো নিঃশব্দে তাদের পেছনে গিয়ে দাঁড়াল। তার হাড়ের ভেতর থেকে সেই শীতল -লেভেল 20টি আঙুলের ডগায় নিয়ে এলো। সে কেবল তাদের জাদুকরী রাইফেল দুটির ওপর হাত রাখল। পর মুহূর্তেই কোনো শব্দ ছাড়াই রাইফেল দুটি বরফের মতো জমে গেল এবং কুয়াশার চাপে ভেঙে চূর্ণ হয়ে গেল। স্কাউট 2 জন ভয়ে পেছনে ফিরে তাকাল, কিন্তু সেখানে কেউ নেই। মায়ার তৈরি করা কুয়াশায় আরিয়ান ততক্ষণে অদৃশ্য হয়ে গেছে। কে ওখানে? একজন স্কাউট আর্তনাদ করে উঠল, কিন্তু তার উত্তর দিল কেবল পাহাড়ের এক ভৌতিক প্রতিধ্বনি। সারা রাত ধরে আরিয়ান আর ইগনিস একইভাবে 7টি ক্যাম্প অকেজো করে দিল। সকালে যখন একাডেমির ওই স্কাউটরা দেখল তাদের সমস্ত অস্ত্র ধ্বংস হয়ে গেছে এবং তারা কারও দেখা পায়নি, তখন তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। এটি মানুষের কাজ নয়, এই উপত্যকা অভিশপ্ত। এই গুজবটি দ্রুত ছড়িয়ে পড়ল। আরিয়ান উপত্যকায় ফিরে এলো। তার মুখমণ্ডলে এক মৃদু তৃপ্তির হাসি। সে দেখল তার লেভেল এখনও 1.0ই আছে। কিন্তু সে বুঝতে পারল শক্তির স্তর কেবল সংখ্যায় নয়, প্রয়োগে থাকে।